আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। আমি ডাক্তার এম মোমেন খান, সহকারী অধ্যাপক নিউরো মেডিসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে কর্মরত আছি। আমি আজকে যে ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রোক। প্রথমেই জেনে নেওয়া যাক স্ট্রোক কী। স্ট্রোক ব্রেনের রক্তনালীর একটি রোগ, যেখানে ব্রেনে রক্ত চলাচলের বিঘ্ন ঘটে, যার ফলশ্রুতিতে রোগীরা বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসেন। এই স্ট্রোক হচ্ছে বিশ্বে যতগুলো মৃত্যুর কারণ আছে তার মধ্যে দ্বিতীয় প্রধান কারণ এবং পঙ্গুত্বের অন্যতম প্রধান কারণ। স্ট্রোক সাধারণত 40 বছরের পরে মধ্যবয়স বা বয়স্ক রোগীদের বেশি হয়ে থাকে, তবে অল্প বয়সেও হতে পারে, বাচ্চাদেরও হতে পারে। যাদের রক্তনালীর গঠনগত পরিবর্তন থাকে অথবা রক্তের সমস্যা থাকে তাদের হতে পারে। এখন স্ট্রোক সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। দেখা যায় যে ইসকেমিক স্ট্রোক সাধারণত মেজরিটি ক্ষেত্রেই রোগীরা ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়। সাধারণত 85% রোগী ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকে। এখানে রক্ত চলাচলের যে রক্তনালী ব্রেনে আছে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, রক্তনালী ব্লক হয়ে যেতে পারে। সাধারণত এটা হয়ে থাকে যে সাধারণত যাদের হার্টের সমস্যা থাকে, দেখা যায় যে হার্ট থেকে রক্তপিণ্ড বা রক্তের চাকা ব্রেনের রক্তনালীকে ব্লক করে দেয়, হার্ট থেকে সেই রক্তের পিণ্ড ছুটে গিয়ে, অথবা যাদের রক্তে অতিরিক্ত মাত্রায় চর্বি থাকে বা কোলেস্টেরল থাকে, যার জন্য রক্তনালী সরু হয়ে যায়, সেখান থেকে এই ধরনের ইসকেমিক স্ট্রোক হতে পারে। আরেকটা হচ্ছে যে হেমোরেজিক স্ট্রোক, এটা সাধারণত কম হয়ে থাকে, সাধারণত 13 to 15% কেসে হয়ে থাকে। সেক্ষেত্রে রক্তনালী ছিঁড়ে যায়, বিভিন্ন কারণে ছিঁড়ে যেতে পারে, তার মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম প্রধান কারণ। এছাড়া হচ্ছে যে রক্তনালী যদি গঠনগত কোনো পরিবর্তন থাকে সেক্ষেত্রেও এটা হতে পারে। এখন সাধারণত রোগীরা কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, স্ট্রোক হলে কিভাবে আমরা বুঝতে পারি যে স্ট্রোক হয়েছে, এটা বোঝার উপায় হচ্ছে হিস্ট্রি দিয়ে আমরা এটাকে ডিটেক্ট করে থাকি। সেটা হচ্ছে রোগীদের স্ট্রোক হলে হঠাৎ করে দেখা যাবে যে তার কথার জড়তা হতে পারে, অথবা হচ্ছে যে তার মুখ বাঁকা হয়ে যেতে পারে, অথবা শরীরের কোনো অংশ, বিশেষ করে হাত বা পা অথবা শরীরের এক দিক অবশ হয়ে যেতে পারে হঠাৎ করে। এছাড়া আরও হতে পারে যে রোগীর দেখা যাবে যে মাথা ঘোরা হতে পারে, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে, রোগী অনেক সময় অজ্ঞান হয়ে আমাদের কাছে আসতে পারে। এসব লক্ষণ দিয়ে আমরা অনেক সময় বুঝতে পারি যে রোগীর স্ট্রোক হয়েছে। এছাড়া আমরা শারীরিকভাবে পরীক্ষা করেও হিস্ট্রির পাশাপাশি বা রোগীর বর্ণনার পাশাপাশি আমরা শারীরিকভাবে পরীক্ষা করে বুঝতে পারি। এছাড়া আরও কনফার্ম হওয়ার জন্য আমরা ব্রেনের কিছু পরীক্ষা করে থাকি, তার মধ্যে সিটি স্ক্যান অথবা এমআরআই অন্যতম। এর মাধ্যমে আমরা বুঝতে পারি। তো যখন স্ট্রোক নির্ণয় করা হয়, এর সাথে দেখা যায় যে স্ট্রোক হওয়ার পিছনে কতগুলি কারণ থাকে, সেগুলো আমি এর আগে একটু বলেছি। সেটা হচ্ছে দেখা যায় যে উচ্চ রক্তচাপ বা হচ্ছে যে রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। সেই ক্ষেত্রে রোগীরা যখন আসেন, আমরা ব্রেনের সিটি স্ক্যান অথবা এমআরআইয়ের পাশাপাশি রোগীদের আমরা রক্তের কোলেস্টেরল মাত্রা নির্ণয় করি, অথবা ডায়াবেটিস থাকলে সেগুলো নির্ণয় করি। এর পাশাপাশি দেখা যায় যে এই ধরনের রোগীদের স্ট্রোকের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের জটিলতা থাকতে পারে, তার হার্টের সমস্যা থাকতে পারে, কিডনিতে সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা হার্টের ইসিজি বা ইকো এই পরীক্ষাগুলি করে সেইখান থেকে আমরা নির্ণয় করার চেষ্টা করি যে কেন তার স্ট্রোক হলো। স্ট্রোক হওয়ার পরে তারপর হচ্ছে চিকিৎসা। সাধারণত স্ট্রোকের রোগীদের ম্যাক্সিমাম রোগীদেরই দেখা যায় যে তার একটা পঙ্গুত্ব বা হচ্ছে একটা ডিসএবিলিটি ডেভেলপ করে। তো সেই ক্ষেত্রে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে ইদানিং স্ট্রোকের সর্বাধুনিক চিকিৎসা শুরু হয়েছে। সেটা হচ্ছে যে রক্তনালী যখন ব্লক হয়ে যায়, যে রক্তর চাকা বা রক্তের ডেলার মাধ্যমে, সেটার সাথে সাথে খুলে দেওয়ার ব্যবস্থা আছে, সেটাকে আমরা বলি থ্রম্বোলাইসিস। তো এই থ্রম্বোলাইসিসের ঔষধ বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল, বাংলাদেশে পাওয়া যায়। সেটা যদি রোগী ইসকেমিক স্ট্রোক হওয়ার 4.5 ঘন্টার মধ্যে আসে, তাহলে আমরা এটা ইঞ্জেকশনের মাধ্যমে সেই রক্তনালী যেটা বন্ধ হয়ে গেছে সেই রক্তের ডেলারকে বা রক্তের চাকাকে আমরা ডিজলিউট করা বা হচ্ছে এটাকে নির্মূল করার মাধ্যমে আমরা রক্তনালীকে খুলে দিতে পারি। এর মাধ্যমে দেখা যাবে যে রোগী পরবর্তীতে তার যেটুকু ডিসএবিলিটি বা পঙ্গুত্ব বরণ করার কথা ছিল তার চেয়ে অনেকটাই কম করবে। এছাড়া আরও কিছু পদ্ধতি আছে, যে অনেক সময় দেখা যায় যে সেই ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর সেই রক্তের পিণ্ডটাকে
এটাকে দূর করা সম্ভব হয় না। এটাকে আমরা এক বিশেষ পদ্ধতি মেকানিক্যাল থ্রম্বেক্টমি আমরা বলি। সেই রক্তের চাকাকে বিনা কোনো মাথা না কেটে রানের পাশে ছোট ছিদ্র করে এটা বিশেষ ডিভাইসের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি। তো এই চিকিৎসা বর্তমানে বাংলাদেশের নিউরোসায়েন্স হসপিটালে অ্যাভেলেবেল আছে। এছাড়া আরও কিছু হসপিটালে এই চিকিৎসা বর্তমানে আছে। এছাড়া যখন একটা রোগীর এই সময়ের পরেও আসে, তখন দেখা যায় যে এই আধুনিক চিকিৎসা দেওয়া তার পক্ষে সম্ভব হয় না। পরবর্তীতে আমরা রোগীকে যে তার ব্লাড প্রেশারকে কমিয়ে রাখার ব্যবস্থা করি এবং ডায়াবেটিসকে কমিয়ে রাখার ব্যবস্থা করি। কারণ ব্লাড প্রেশার বা ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার যে এটা পঙ্গুত্ব বা যে অসারতা শরীরের, সেটা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। তাহলে এছাড়া যদি ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে, তাহলে এই যে রক্তকে তরল করে রাখার জন্য আমরা কিছু ওষুধ দিতে পারি। পরবর্তীতে আমরা তাকে ফিজিওথেরাপির মাধ্যমে তার যে অঙ্গ অসাড় হয়ে গিয়েছিল বা বিকলাঙ্গতা হয়েছিল, সেটাকে আমরা সবল করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা এই আলোচনা থেকে যেটা জানতে পারলাম যে স্ট্রোকের জন্য কিছু রিস্ক ফ্যাক্টর দায়ী, এবং এই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা কন্ট্রোল করে রাখতে পারি, তাহলে দেখা যায় যে 80% কেসে এই পঙ্গুত্ব বা এই স্ট্রোককে প্রতিরোধ করা সম্ভব। তাহলে সেগুলো কি? সেগুলো যে রোগীর কেউ যদি স্মোকিং করেন, ধূমপান করেন, ধূমপানের অভ্যাস থেকে তাকে বিরত থাকতে হবে। উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারকে কন্ট্রোল রাখতে হবে। ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে হবে। নিয়মিত খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে। অতিরিক্ত লবণ জাতীয় খাবার, স্পাইসি খাবার খাওয়া যাবে না, এবং পরিমিত পরিমাণে প্রতিদিন তাকে ব্যায়াম করতে হবে। বিশেষ করে আমরা যে জিনিসটা বলি, ব্যায়ামের জন্য সুস্থ সবল মানুষকে প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটতে বলি। তাহলে দেখা যাবে সেই ক্ষেত্রে তার রোগীর রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যাবে, প্রেশার কন্ট্রোল থাকবে, ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। এই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমি কন্ট্রোল করে রাখতে পারি, তাহলে দেখা যায় অনেকাংশেই আমরা স্ট্রোককে প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে।